ওয়াকার হার্কুলিস হতে চাইছিল না, ডিসি বাড়ি আসছে না, বুঝাই দিছে জনতার নায়ক কারে বলে, এটা বাংলাদেশের নায়ক। আগে ছিল পুলিশ ছিল সতীশা, আর তিন আগে ছিল জয় বাংলা। সেনাপ্রধানকে ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এমনটা শোনা যাচ্ছে। সেই কারণে এই ওয়াকারুজ্জামান যে মুহূর্তে তিনি অফিসিয়াল ট্রিপে দেশ ছেড়ে তিনি এই মুহূর্তে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে রয়েছেন, সেই মুহূর্তে অনেকগুলো প্লট রেডি হয়েছে। সেই প্লটগুলো কি গোপন প্লটটা আমাদের কাছে আসছে। আমার কাছে যে ইন্টেল আছে, আমি যে ব্যাপারে নিশ্চিত সেটা হচ্ছে ইউনূস কোয়ার্টার মাস্টার জেনারেল, তারপরে হচ্ছে যে আপনার আইটিবি যেটা ইকবাল করিম ভুইয়া, এরা সহ ওয়াকারকে উৎখাতের জন্য অনেকবার চেষ্টা করেছে। বাংলাদেশের সেনাপ্রধান মোটেই নিরাপদে নেই অনেকেই বলছেন, আবার কেউ বলছেন যে সেনাপ্রধান নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন, আবার অন্যদিকে কেউ কেউ বলছেন যে সেনাপ্রধান মস্ত বড় ভুল করেছেন। অর্থাৎ বলাই যায় যে বাংলাদেশে এখন যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ যারা জুলাই আগস্ট বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করতে চায় না, এটারে বিপ্লব বলে উপহাস করে, তারা আমাদের সন্তানদের, ছাত্রদের ভবিষ্যতে ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করতেছে। এটাই ইন্ডিয়ান প্ল্যান। যারা জুলাই আগস্টকে বিপ্লব বলতে চায় না, যারা আমাদের বিপ্লবী ছাত্র জনতাকে মব বলে, তারা ইন্ডিয়ান লেসপেন্সার। এদেরকে আমরা ছাড়বো না। আপনারা আমাদের মৃত্যুর পরোয়ানা লিখবেন, আর আমরা আপনাদের ছাইরা দেবো ভাবছেন? কখনো না। যারা আমাদের নৈরাজ্যবাদী বলতেছেন দেশকে অশান্ত করে রাখছি, তাদের বলতেছি বিপ্লবকে সমাপ্ত করতে হবে, রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে, ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সম্ভাবনা বন্ধ করতে হবে, সকল গুম খুন নির্যাতন অত্যাচারের বিচার হতে হবে। ওয়াকার সাহেব, আপনি নিজে বলছিলেন না 5ই আগস্টে সব অবিচারের বিচার হবে, আপনি নিজে দায়িত্ব নিয়েছিলেন না? শুনেন, আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আর আজ আপনি প্রফেসর ইউনূসকে আয়নাঘরে ভিজিট করতে দেন না। বিডিআরের বিচারে বলেন ফুল স্টপ, আর বলেন বিচার করতে গিয়ে ইনস্টিটিউটের যেন ক্ষতি না হয়। এক মুখে দুই কথা কেন জাতি জানতে চায়? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, সেনাপ্রধানের পদত্যাগ ও বিদেশে পালানোর গুঞ্জন, বাংলাদেশ নিয়ে ভারতের নতুন ষড়যন্ত্র, বিএনপি ভারত ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে পিনাকি ভট্টাচার্যের চাঞ্চল্যকর তথ্য ফাঁসের ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসে। বাংলাদেশের সেনাপ্রধান মোটেই নিরাপদে নেই অনেকেই বলছেন, আবার কেউ বলছেন যে সেনাপ্রধান নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন, আবার অন্যদিকে কেউ কেউ বলছেন যে সেনাপ্রধান মস্ত বড় ভুল করেছেন। অর্থাৎ বলাই যায় যে বাংলাদেশে এখন যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তবে প্রশ্ন উঠছে, কেন তিনি বারবার খবরের শিরোনামে উঠে আসছে? বাংলাদেশের সেনাপ্রধান মোটেই নিরাপদে নেই বলছেন অনেকে, আবার কেউ বলছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে এসেছেন, আবার কেউ কেউ বলছেন সেনাপ্রধান মস্ত বড় ভুল করেছেন। অর্থাৎ বাংলাদেশে এখন যাবতীয় চর্চার কেন্দ্রবিন্দু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কিন্তু হঠাৎ কেন তিনি খবরের শিরোনামে? 5ই আগস্টের পর সেনাপ্রধান এমন কিছু মন্তব্য বা কার্যকলাপ করছেন, তাতে তিনি কাকে সমর্থন করছেন বা কাকে করছেন না সেই নিয়ে বিভ্রান্ত তৈরি হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে 6 মাস কেটে গিয়েছে। এখন সে দেশের সেনাপ্রধান কি এই সরকার পরিবর্তনের সিদ্ধান্ত নিতে চলেছেন, নাকি তিনি এই সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রধান পদগুলিতে পরিবর্তন আনতে চাইছেন? বর্তমান বাংলাদেশে যেভাবে সংঘর্ষ, খুন, হানাহানি, ধর্ষণ বেড়েই চলেছে, সেই আবহে এই ধরনের প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক। এবার এই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম বেশ কিছু দাবি করেছে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নাকি একজন শীর্ষস্থানীয় সম্পাদককে বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অবনতি হয়েছে আইন শৃঙ্খলা, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন তিনি। তাতে সেনাপ্রধান হতাশ হয়েছেন। ইউনূস আমলে নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবেন কিনা সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। অর্থাৎ ইউনূসের ওপর যে সেনাপ্রধানের আস্থা নেই সেটা স্পষ্ট। আজ যারা জুলাই আগস্ট বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করতে চায় না, এটারে বিপ্লব বলে উপহাস করে, তারা আমাদের সন্তানদের, ছাত্রদের ভবিষ্যতে ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করতেছে। এটাই ইন্ডিয়ান প্ল্যান। যারা জুলাই আগস্টকে বিপ্লব বলতে চায় না, যারা আমাদের বিপ্লবী ছাত্র জনতাকে মব বলে, তারা ইন্ডিয়ান লেসপেন্সার। এদেরকে আমরা ছাড়বো না। আপনারা আমাদের মৃত্যুর পরোয়ানা লিখবেন, আর আমরা আপনাদের ছাইরা দেবো ভাবছেন? কখনো না। যারা আমাদের নৈরাজ্যবাদী বলতেছেন দেশকে অশান্ত করে রাখছি, তাদের বলতেছি বিপ্লবকে সমাপ্ত করতে হবে, রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে, ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সম্ভাবনা বন্ধ করতে হবে, সকল গুম খুন নির্যাতন অত্যাচারের বিচার হতে হবে। ওয়াকার সাহেব, আপনি নিজে বলছিলেন না 5ই আগস্টে সব অবিচারের বিচার হবে, আপনি নিজে দায়িত্ব নিয়েছিলেন না? শুনেন, আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে।
আর আজ আপনি প্রফেসর ইউনূসকে আয়নাঘরে ভিজিট করতে দেন না। বিডিআরের বিচারে বলেন ফুল স্টপ, আর বলেন বিচার করতে গিয়ে ইনস্টিটিউটের যেন ক্ষতি না হয়। এক মুখে দুই কথা কেন জাতি জানতে চায়? 1971 16 ডিসেম্বরের পরে অসংখ্য মানুষকে ধরে ধরে হত্যা করা হয়। কাদের সিদ্দিকী প্রকাশ্যে বেয়নেট দিয়ে খুশিয়া স্টেডিয়ামে হত্যা করে কয়েকজনকে। কাদের সিদ্দিকীর শাস্তি হয়েছিল? হয় নাই। মামলা হয়েছিল? হয় নাই। নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু খুব কালচার করে 19 ডিসেম্বর এই লোকরে হত্যার নির্দেশ দিয়েছিল, ধরে আছে না, তাকে হত্যা করা হয়। সে নাকি বুদ্ধিজীবী হত্যায় যুক্ত ছিল। শাস্তি হয়েছে নাসিরউদ্দিন ইউসুফে? হয় নাই। মামলা হয়েছে? হয় নাই। কেন হয় নাই? কারণ 1971 রাষ্ট্র বিপ্লব হিসেবে স্বীকৃতি পাইছে। জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী। সেই জনগণ যখন তার ক্ষমতা রিক্লেম করে, দখল করে, তখন সেই আইন সেই রাষ্ট্র হয়ে যায়। এটাই বিপ্লব। এইটারে বিপ্লব বলে স্বীকার করতে চায় না যারা, তাদের কারণেই জুলাই আগস্ট বিপ্লবে পুলিশ হত্যার বিচারের কথা আসতেছে আজকে। এর জন্য দায়ী সকল বিপ্লব বিরোধী বুদ্ধিজীবীরা, যারা আমাদের মৃত্যু পরোয়ানা লিখতেছে। আমাদের মব ডাকা বন্ধ করতে হবে, না হলে বিপ্লবী ছাত্র জনতা ঘরে ফিরবে না, ফিরাইতে পারবেন না, আপনি দেশকে শান্তও করতে পারবেন না। জনগণ তার সার্বভৌমত্ব প্রকাশ করার জন্য জনপরিসরে অস্ত্র ধারণ করে বা প্রতীকী কোনো বস্তুর মাধ্যমে নিজেদের শক্তি জাহির করার উদাহরণ আছে ইতিহাসে। নানা জায়গায় নানা দেশে এটা দেখা গেছে। রোমান রিপাবলিকে পপুলার অ্যাসেম্বলি ছিল, এইখানে জনগণ সমাবেশে জড়ো হইতো, অস্ত্র সহ নিজেদের শক্তি প্রদর্শন করতো এবং নিজেদের মতামত জাহির করত। রোমান প্লেবিয়ানরা অস্ত্রসজ্জিত হয়ে রোমের ফোরামে সমবেত হইত। লেনিনের বলশেবিক বিপ্লবের পরে কৃষক শ্রমিক মিলিশিয়ারা প্রকাশ্যে সন্দেহভাজন প্রতিপক্ষদের হত্যা করছে। আদালতের আনুষ্ঠানিকতা ছাড়াই জনতার শত্রুদের উপরে গণ আদালত বসায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিদ্রোহীদের দমন করতে এবং নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে বলশেবিকরা ব্যাপক মাত্রায় গণপ্রতিশোধ নিছিল। আমরা এখনো নেই নাই, আমাদেরকে এটা নিতে বাধ্য করেন না। সিনেম মাও সেতুংয়ের নেতৃত্বে বিপ্লবী লাল রক্ষীরা শ্রেণী শত্রুদের প্রকাশ্যে অপমান, নির্যাতন, হত্যা করত। এইটাতে রাষ্ট্রীয় অনুমোদন থাকলেও স্থানীয় পর্যায়ে বহু ঘটনায় জনতা নিজের হাতে আইন তুলে নিছিল। আমরা কি এই কাজ করেছি? করি নাই। তাই সাবধান করে দিচ্ছি, মব ডাকা বন্ধ করেন। ওয়াকার সাহেব, প্রফেসর ইউনূস আপনার বক্তব্য এন্ডোর্স করে নাই। সাখাওয়াত যে ওয়াকারের বক্তব্য এন্ডোর্স করছেন, সাখাওয়াত সাহেব এটা দেখেন, বিবিসিতে কি বলছে প্রফেসর ইউনূস শুনেন। আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে অনেক বিষয়ে তিনি এবং আপনি একমত। তার মধ্যে তার একটি বক্তব্য ছিল যে সবাই একসাথে কাজ না করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে বা এটা বিপন্ন হতে পারে। আপনি কি এই বক্তব্যের সাথে একমত? এটা ওনার বক্তব্য, উনি বলবেন। এটা আমার ওনাকে এন্ডোর্স করা না করার বিষয় না। তো ওয়াকার সাহেব, হুদাই প্রফেসর ইউনূস আমার সাথে একমত হয়েছে বলে যে পাঙ্গা নিছিলেন, এখন কেমন লাগে? ওইটা শুনান তো এডিটর সাহেব কি বলছিল বক্তিমায় যায়। ওয়াকার সাহেব, আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে হেল্প করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, হি কমপ্লিটলি এগ্রিজ উইথ মি। এখন একটা ইন্ডিয়ান লাইন, সেটা হইতেছে প্রফেসর ইউনূসকে সরাইতে হবে। এই দেখেন রিপাবলিক টিভির মৌখ কি বলে, দেখেন। এই মোহাম্মদ ইউনূসকে যদি না সরানো যায়, ভারতের মঙ্গল নেই। শুনেছেন? এইটাই ইন্ডিয়ান লাইন। এই মোহাম্মদ ইউনূসকে যদি না সরানো যায়, ভারতের মঙ্গল নাই। এটাই ইন্ডিয়ান লাইন। তাই এখন লাগিছে প্রফেসর ইউনূসকে কিভাবে সরানো যায়। এটাই রাস্তা, যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া যায়। তাহলে কিভাবে এটা অর্জন করা যাবে? এক নাম্বার, বাংলাদেশে আইন শৃঙ্খলা নাই এটা প্রমাণ করা। কিভাবে ইন্ডিয়ান প্রভাবিত জনকণ্ঠে এই কাজ করছে সেটা দেখাইলাম। এরপরে দেখেন মির্জা ফখরুল ইসলাম এসি বাস্ট হয়েছে, সেটাকে নাশকতা বলে পত্রিকায় বিবৃতি পাঠিয়েছে। আওয়ামী লীগ আমলে বজ্রপাতের ঘটনাকে বোমা হামলা বলে মামলা দিত বিএনপির নেতাদের নামে। মির্জা ফখরুল এসি বিস্ফোরণের ঘটনাকে বোমা হামলা বলে পত্রিকায় বিবৃতি পাঠিয়ে দিল। পরে অবশ্য ক্ষমা চাইছে, কিন্তু বিএনপি যে চাচ্ছে এই সরকারের উপরে আইন শৃঙ্খলার অবনতির দায় চাপায় দ্রুত নির্বাচন দিতে বাধ্য করতে, সেটা স্পষ্ট এই ঘটনায়। এইটা এসি বাস্ট হওয়ার ঘটনার নাশকতা এটা আগে আসছে আওয়ামী লীগের পেছে, তারপরে আসছে বিএনপির বিবৃতিতে, বুঝছাও? আর বিএনপি কি কইতেছে? কইতেছে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনই সবচেয়ে বড় সংস্কার। আরে সর্বনাশ, রাষ্ট্রের কোনো সংস্কারের দরকার নাই ভাই। আপনারা তো আপনাদের কর্মীদের কন্ট্রোল করতে পারতেছেন না। আমার কথা না, আপনাদের দলের নেত্রীর কথা, রুমিন ফারহানার কথা শুনেন। বিএনপির নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রের খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। কইতেছে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না কর্মীদের, কেন্দ্রে জানায় কোনো লাভ হচ্ছে না। আপনারা রাষ্ট্রের দায়িত্ব পেলে কি দুর্বিষহ অবস্থা হবে আপনারাই বলেন। এটাই চাচ্ছে ইন্ডিয়া আপনারা ফেল করেন, নিদারুণ ভাবে ফেল করেন, তারপরে ইন্ডিয়া ঢুকে যাবে, শর্ট কইরা হাসিনাও ঢুকে যাবে। এটা বুঝতেছেন না কেন? আবার দেখেন তারা বলতেছে লেবুর হালি 200 টাকা। আমি শিওর ওরা বাজারে যায় না, বাজার বোধহয় কেউ কইরা দিয়ে যায়। আমি দেশের কয়েকটা জায়গা থেকে লেবুর দাম জোগাড় করেছি, একে একে দেখি। প্রথমে বগুড়া। আসসালামু আলাইকুম। আজ 2025 সালের 2 মার্চ।
আমি বগুড়া জেলার বিখ্যাত বৃহত্তম বাজার, এটা কলোনির বাজার। নিত্য প্রয়োজনীয় বাজার সেরে ইফতারিতে সবচেয়ে প্রয়োজনীয় উপাদানই হচ্ছে লেবু। সেই লেবুর বাজার দর কেমন আজকে আপনাদের একটু শোনাই। ভাই আসসালামু আলাইকুম, আপনার লেবুর দাম কিরকম? আগে 2-3 দিন আগে আমরা বেশি আপনার 70 টাকা 80 টাকা হালি, সেই হিসেবে আজকে একটু কম আছে। যেমন ওইটা বেশি 60 টাকা, এটা 50 টাকা, মানে এই বড়টাই 60 টাকা। ভাই লেবু কত করে যাচ্ছে? 50 টাকা হালি। তারপর লেবুর দামটাই মনে হয় একটু বেশি নাকি? 50 টাকা হালি। তাই লেবুর বাজার কত যাচ্ছে? 40 টাকা হালি যাচ্ছে। আচ্ছা, গতকাল কত ছিল? গতকালে একই রেটে ছিল 50 টাকা। কত দেখলেন? 50 টাকা হালি, তাই না? কক্সবাজার আসেন। আমরা আছি এখন কক্সবাজার শহরে কানাইয়া বাজার। কত দেখলেন? 60 টাকা হালি, তাই না? পটুয়াখালী আসেন। হালি 50 টাকা। 50 কি দাম কি বাড়ছে নাকি? না, এখন আগের মতনই আছে। ওনার কাছে রোজার এখন তো সিজন না, রোজার আগে আসলে আপনার 50 টাকা না, এখন 50 টাকা। কত দেখলেন? 50 টাকা হালি, তাই না? ঢাকায় আসেন। মা মরিচ কত? আর বেগুন? লেবুগুলো কত? লেবুর হালি কত? কত দেখলেন? 50 টাকা হালি, তাই না? যশোরে আসেন। বর্তমান দেশি লেবু বাজারে না আসার কারণে দেশি লেবুর একটু দাম বেশি। আমাদের বর্তমানে কেনা লাগতেছে দেশি লেবু আপনার 1700 থেকে 1800 টাকা ছোঁয়া। আমরা এখন বেচতেছি 20 টাকা পিস, অর্থাৎ এক হালি বেচতেছি 70 অথবা 80 টাকা। একটু বেশি দাম 80 টাকা হালি, কিন্তু 200 টাকা তো না। তাইলে বলেন এত বড় একটা সবচেয়ে বড় রাজনৈতিক দল লেবুর দাম 200 টাকা হালি কিভাবে বলে? কি বার্তা দিতে চায়? কালবেলা রেফারেন্স দিচ্ছে। কালবেলা কার পত্রিকা? সন্তোষ শর্মার পত্রিকা। তো এই সন্তোষ শর্মা ইলিয়াসের ভিডিওতে দেখছেন সে কে? পুরা রয়্যাল লোক। তাইলে এইটা যে ইন্ডিয়ান একটা পরিকল্পনা প্রফেসর ইউনূসকে সরায় দেওয়ার, তাতে কোনো সন্দেহ আছে? বিচারের ভার আপনাদের উপরে দিলাম। বাংলাদেশে ইন্ডিয়ান প্ল্যান বাস্তবায়ন করা যাবে না, ফুল স্টপ। এই পুরান দিনের পলিটিশিয়ানরা অনেক কিছুই বুঝতে চাইতেছেন না। বুঝতে চাইতেছেন না তরুণদের স্লোগান, বুঝতে চাইতেছেন না বারুদের বিরুদ্ধে জ্বলে ওঠা গ্রাফিতি আর জুলাইয়ের দেওয়াল লিখন, কিন্তু তারা ঠিকই খুঁজে নিচ্ছে পরিত্যক্ত আস্তাবল, হাসিনার ব্যবহৃত সহিস, যাতে দিল্লির ঘোড়ায় চেপা দ্রুত পুরনো বন্দোবস্ত রাষ্ট্র করা যায়। দুনিয়া এবং আখেরাতের কসম, যারা দাখিল হয়েছে বর্ষা বিপ্লবে, রুহানি প্লাবনে কেটেছে সাঁতার, তারা জানে বঙ্গীয় বদ্বীপের সত্য সুন্দর নতুন ভবিষ্যৎ নির্মাণের ভাষা কি। সেইটা ইনকিলাব, বিপ্লব, ইনকিলাব জিন্দাবাদ। এবছরের ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে নির্বাচন হতে পারে। বিবিসিকে ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে নির্বাচন হতে পারে। কত দ্রুত সংস্কার হয় তার উপর নির্বাচনের এই সময়সীমা নির্ভর করছে, কারণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এসব সংস্কার প্রয়োজন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছর ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর নতুন সরকারের দায়িত্ব নিতে বলা হলে তিনি চমকে গিয়েছিলেন বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস বলেন, আমার কোনো ধারণা ছিল না যে আমি সরকারের নেতৃত্ব দেব। আমি এর আগে কখনো সরকারি কর্মযজ্ঞ পরিচালনা করিনি। এরপরও পরিস্থিতি বুঝে ঠিকভাবে কাজ করতে হয়েছিল। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী এই অর্থনীতিবিদ বলেন, এরপর যখন ব্যাপারটা স্থির হয়ে গেল তখন আমরা জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করি, যার মধ্যে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করা এবং অর্থনীতি ঠিক করা দেশের জন্য অগ্রাধিকার ছিল। এমন অবস্থায় এই বছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করার আশা করছেন ডক্টর ইউনূস। ভারতে পালিয়ে যাওয়ার পর সেখানে নির্বাসনে থাকা হাসিনা এবং তার দল সেই নির্বাচনে অংশ নেবে কিনা তাও স্পষ্ট নয়। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের জন্য হাসিনাকে ফেরত চাচ্ছে বাংলাদেশ। অধ্যাপক ডক্টর ইউনূস ঢাকায় তার সরকারি বাসভবনে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করতে চায় কিনা। আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়।